একটু শান্ত থাকলে মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলে কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতে মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। এই সুগার, তুই ওদের কিছু করিসনি তো? বেশি কিছু করেনি, জাস্ট দুই দফায় হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে, এই আর কি। সুগার, ইয়োনা যা বলছে সত্যি? কি করেছিস তুই? যা করার তাই করেছি, তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোনো এক জায়গায়। তুই জিমিনের সামনে মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বুঝাইলাম সুগা, আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে আর ইয়োনো ভাইয়েরা আমায় না আটকালে গতকাল ওইখানেই ওই ছেলেকে মাটি চাপা দিয়ে দিতাম। যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন। তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে জিমিনে তোর প্রতি বিদ্বেষ না চলে আসে। আসলে আসুক, আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউর হয়, তাহলে আশা করি অবশ্যই বুঝবে আমার জানটা বাহিরে একা আছে। সুগা দেখতো আমার ময়না পাখিটা কি করছে। এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। জঙ্কুকের চোখ উজ্জ্বলতায় জলমল করছে, মুখে লাজুক হাসি। সুগা নিঃশব্দে হেসে পা বাড়াতেই ইয়োনা সহসা উত্তেজিত কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, বাসরাত কেমন কাটালি জঙ্কুক? ফুলের সুবাস ছাড়া বাসর রাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? বাসটা কই রে, বাসটা আন কেউ। সুগা থেকে ডেকে নিয়ে আসে। তে নাকে ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। তে রুমে আসতেই জঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়ে আছে, কিন্তু তের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে জঙ্কুকের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। সুগা আর ইয়োনো নাস্তা আনতে বেরিয়ে গেছে, রুমে শুধু জঙ্কুক আটতে। জঙ্কুক এক দৃষ্টিতে তেকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে তের কুণ্ঠ অভিমুখে জঙ্কুক নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে নামজুন সহ জিন এবং ইয়নজুন ঢুকলো। জ্ঞান ফিরেছে তাহলে? জঙ্কুক খানিক হাসলো, আর কিছুই বলল না। তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। সুগা কোথায়? নাস্তা আনতে গেছে। তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা কি করছো? আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, দুদিন পর সুগা অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? তখনই সুগা নাস্তা নিয়ে কেবিনে ঢুকে। এই সুগা, তুই কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস না। সুগা আচ্ছা বলতেই নামজুন পেছনে ফিরে তাকালো। সুগা রুটি, কলা আরো অন্যান্য খাবার নিয়ে এসেছে। সাবধানে গাড়ি চালাতে পারিস না? তে নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। জিন জঙ্কুকের হাত মুখ ধুয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছে। ডাক্তার চলে যাওয়ার পর জিন নিজের হাতে জঙ্কুককে খাইয়ে দিতে লাগলো। সুগা এবং ইয়োনও খাচ্ছে। তুই খাইতি না? খিদে নেই, পরে খাবো। জঙ্কুক সুগার দিকে তাকিয়ে ইশারা দিতেই সুগা বসা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, হা কর। খাবো না আমি। হা করতে বলছি। তে মাথা তুলে অল্প করে হা করলো। সুগা থেকে খাইয়ে নিজে খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আয়ু আর জঙ্কুকের ফুপ্পি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। নামদিন বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বলল, তুই এখানে? তোদেরকে খবর দিয়েছে? আমার ভাইয়া আমাদের খবর দিয়েছে। সেলিনা কোনো কথা বলল না। ভেতরে এসে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এখন শরীর কেমন? জঙ্কুক আর চোখে তের দিকে তাকালো। এরপর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। তোমার ভাইয়া কে? ইয়োনো ভাইয়া। জিন বিস্ময় সমেত একবার ইয়োনোকে দেখলো, আবার আয়ুকে। হুবহুব চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। তুমি ইয়োনোর কেমন বোন? আপন বোন। তুমি ইয়োনোর বোন সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। জাঙ্কুকে চিনতে না? জি আন্টি, মোটামুটি চিনতাম। কিন্তু তোমাকে তো সুগা বাসায় এনেছিল, তাহলে সুগাকে তুমি কিভাবে চিনো? সুগা ভাইয়ের সাথে আমার প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দিয়ে চিনতে পেরেছি। তখন কথায় কথায় উনি তের কথা বলেছে। তের জন্য টিচার খুঁজছিলেন, তখন ভাবলাম তেকে আমিই পড়াই। সেভাবেই তেকে পড়ানো শুরু। সবার প্রশ্নের প্রতি উত্তরে
আয়ু প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছে। নামজুন অফিসে চলে যাবে। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছে। সেলিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, বাসায় আসিস? আয়ু নামজুনের দিকে তাকাতেই নামজুন মৃদু হেসে বলল, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা। গতকাল থেকে সুগার মেজাজ এমনিতেই খুব গরম। নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল জিমিনকে সেখানে উপস্থিত থাকতে দেখে। জিমিনের প্রতি সুগার অন্ধবিশ্বাস ছিল। জিমিন তের সাথে থাকলে তে কখনো ভুল বা অন্যায় কিছু করবে না। সেই বিশ্বাসটা জিমিন নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে জিমিনের উপর নিজের রাগ ঝেড়েছে। যদিও পরে সবটা জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। জিমিনকে কল দিবে ভাবতেই পকেটে থাকা ফোন হাতে নিতেই দেখলো জিমিন কল দিয়েছে। জঙ্কুক ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাসই আছে। সরি। ওমা, সরি কেন বলছো? এমনি, ভাইয়া কি এখন হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। তে কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে এসেছি। তুমি কি করছো? ভার্সিটিতে এসেছি। তে কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে এসেছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দিব না, তখন কথা বলো। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। আমি তো এটাই জিজ্ঞেস করব। আচ্ছা, এখন রাখি। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আচ্ছা। দুপুরের পরে জেহপ, ইয়ঙ্গি, সকিনা, বান্টু হাসপাতালে আসে। জেহপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারছে না। ওনার চোখে ভেসে উঠছে বহু বছর আগে নামজনের অ্যাক্সিডেন্টের পরের ঘটনা। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। তে সেই যে জঙ্কুকের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেখানে বসে আছে। এই সকালে তো তোর খাওনের লেগে কইতাছি, তুই আমার কথাটা কানই নিলি না। খারাপ, তোর বাইরে ফোন দিতেছে এক্ষুনি। হ্যালো সুগা, তুই জেনে থাকস তাড়াতাড়ি হাসপাতালে আয়, তোর বোনের আইয়া খাওয়ায় জানাইলে দিস। আমার তো খারাপ আর কেউ হইতো না। আচ্ছা আসছি। তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। 20 মিনিটের মধ্যে সুগা হাসপাতালে আসে। কিরে, খাচ্ছিস না কেন? খিদে নেই। বললেই হলো। বলে সুগা অগ্নি দৃষ্টিতে তাকাতেই তে চুপচাপ খাওয়া শুরু করলো। জিন, তে আর সুগা ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গেছে। তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। তে রুম থেকে বেরিয়ে জীবনকে কল দেয়। কিরে, কেমন আছিস? শুনলাম জঙ্কুক ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন কেমন আছে? আজ আমার জন্য জঙ্কুক ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এরকম করলাম? আমি এত বোকা কেন জিমিন? তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছে বল? ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলেছে। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছে না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। একটা ছেলের সাথে খেলছিলি বলে 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারে, সেখানে তুই একটা ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? উনি আমার থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা এখন হচ্ছে। নিজের উপর আর বগুমদের উপর এখন অনেক রাগ হচ্ছে। এখন অন্তত শান্ত থাকিস প্লিজ। আর কোনো ভুল করিস না। তোর ভাই বগুমদের যা করার করে ফেলেছে। মানে? গতকাল থেকে বগুমদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ। আজ ক্লাসে আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাওয়া যাবে। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছে। কি বলছিস এসব? ঠিকই বলছি। তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। সকালে ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই জঙ্কুকে বাসায় আনা হয়। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিদায় জঙ্কুকের জন্য নিচে একটা গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে। তে বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ তে একেবারে জন্য নিচে আসেনি। সকিনা বাধ্য হয়ে তে রুমে এসে বলল, আপু তোমার কি হয়েছে, কান্না করছো কেন? আমি জঙ্কুক ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ জঙ্কুক ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে। তুমি জঙ্কুক ভাইয়াকে ভালোবাসো? কবে থেকে? দেশে আসার পর থেকে। তুমি আমাকে এতদিনে বলছো? আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন? তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, বলছে তোমায়। ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই করেছে। চলো তো। না, আমি যাব না।
চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানায়। আচ্ছা, তোমার আর জঙ্কুক ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো? আর জঙ্কুক ভাইয়াকেই বা কি? চুপ, ভুলেও যদি বাসার কারোর সামনে এই ধরনের কথা বলিস না, মেরে ফেলবে আমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। সকিনা তে জঙ্কুককে দেখার জন্য নিচে আসলো। জঙ্কুকের রুমের দরজার সামনে দাঁড়িয়ে সকিনা হালকা কাশি দিয়ে বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। সকিনা তেকে নিয়ে ভেতরে ঢুকে জঙ্কুকের সাথে টুকটাক কথা বলছে, কিন্তু তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সকিনা, আম্মুকে বল আমায় খাবার দিতে। সকিনা আচ্ছা বলে তের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়লো? কি হয়েছে তোর? আই এম সরি জঙ্কুক ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। কেন, তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মেরেছিলি নাকি? বস এখানে। তে চুপচাপ এসে জঙ্কুকের পাশে বসলো। কিছুক্ষণ নীরব থেকে তে আবারও কান্না শুরু করে দিয়েছে। এই, আর কত কাঁদবি? দুদিন যাবত কেঁদেই যাচ্ছিস। এবার অন্তত থাম প্লিজ। এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? আমি তোকে মারি, তোকে কাঁদাই? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আর তুই যে কাঁদছিলি সেবেলায়? আমি ভুল করেছি, আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। বগুনদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথেই মিশবো না। ভুল তুই না, বরং আমিই করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে বেগমের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবারও তাকে প্রপোজ করতে। জীবনেও আমি আর কথা বলবো না, আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিছু না। সকিনা খাবার টেবিলে রেখে চলে গেছে। তে খাবারের প্লেট নিয়ে জঙ্কুকের দিকে এগিয়ে ধরলো। খাইয়ে দে। আমি খাইয়ে দেব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সে না হয় খাইয়ে দিবে। হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে কিন্তু আমি বড় আব্বুর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদি করেও তাতে আপনার কি? আপনার মতো তো আর না। আপনি তো গোপনে বউ বাচ্চা রেখেছেন। তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনেও না। তে জঙ্কুককে খাইয়ে দিচ্ছে আর ফাঁকে ফাঁকে ফুপ্পির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলছে। খাওয়ানো শেষে তে চলে গেছে। কিছুক্ষণ পর নামজুন জঙ্কুককে দেখতে রুমে আসে। আব্বু, একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপ্পিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুপ্পি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না, উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপ্পি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপ্পিদের বাসায় সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দিবেন না প্লিজ। তোমার ফুপ্পিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। আর কতদিন মনের ভেতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নেন। তোমরা কি চাইছো আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপ্পিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপ্পিকে কল দিয়ে ভালোমন্দ কথা বলে দাওয়াত দিবেন। বাসায় সবাইকে নিয়ে আসতে বলবেন, এতটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই। নাম্বার আমি সংগ্রহ করে দেব। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে জঙ্কুক আর সোবিন ব্যতীত সবাই উপস্থিত। তোমাদের ফুপ্পিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি। এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। কোনো মতামত নেই, ফুপ্পি আসলেই হবে। আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এই ব্যাপারে আমাদের মতামতের থেকে আপনাদের মতামত একটু বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি চাচ্ছু, প্রয়োজনে আম্মুরা আছে। ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবার আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে? সে বিষয় নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমি আমার বোনেরা কিংবা বান্টু ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনারা এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। সেদিন দুপুরের পরে বাসায় এসে সরাসরি জঙ্কুকের রুমে চলে গেছে। নামজনের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে জঙ্কুককে কিছু না বললেও সুবিন একাই সেই জাজ মিটিয়েছে। জঙ্কুক চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে আর নিজের মনকে বোঝাচ্ছে। জঙ্কুক, আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না। ধৈর্য রাখতে হবে জঙ্কুক। 2 ঘন্টা কেন, আরো 3 ঘন্টা বকলে সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল জঙ্কুক। এর মধ্যে তে জঙ্কুকের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে। আব্বুর রাগ দেখে
তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ আমার জন্য জঙ্কুক ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বোকা খাওয়ার অর্ধেক অংশীদার। তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পইরা থাকবো বিছনার মধ্যে, আর গড় গোষ্ঠী মিল্লা তাদের সেবা করব। করো করো, আরো বেশি কইরা সেবা করো। দুধের লগে আপেল, কমলা, আঙ্গুর, কলা ইডিও লইয়াইতা। সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলে ওইগুলো নিয়ে আসবো। অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ ডিম খাওয়াবো না তো কি আপনার বকা খাওয়াবো? সুগা কোন জানি না। সুগার জেনে থাক না করে, ইনি আপাতত ডাক্তার না। 2 ঘন্টা ধরে সেরাডে রে ইচ্ছে মতো কথা শুনাইতেছেন। আর কত হ্যাঁ? আপনি এখন জানেন টিক্কা। ফ্রেশ হইয়া আইয়েন, খাইতে দিতেছি। সেরাডেরও শান্তিতে খাইতে দেন। সুবিনার কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেছে। তুই বরং এনে থাক, আমি তোর আব্বুর লেগা খাবার রেডি করি। আচ্ছা। ইয়ঞ্জন চলে যেতেই জঙ্কুক ফলের প্লেটের দিকে তাকিয়ে বলল, এত ফল এনেছিস কেন? কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করেছিস নাকি? একদিনে না পারি, কিছুদিনেই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। এত খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই খাবো। তে মুস্কি মুস্কি হাসছে। তে রহস্যময় হাসি দেখে জঙ্কুক আবারও বলল, এভাবে হাসার কারণ কি? মনের ভেতর কি চলছে? আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি এখনই। তে কিছুক্ষণের মধ্যে 2টা প্লেট হাতে নিয়ে ফিরল। এক প্লেট ভর্তি ফল, আরেক প্লেটে এক হালি ডিম সিদ্ধ। এইসবের মানে কি? এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা শুনতে চাই না। জঙ্কুক এক গ্লাস দুধ, এক হালি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে? একটু, তবে আপনি বলে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নিন, এখন আমি আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোথায় আছিস তুই? বাসায়। জাঙ্কু কেমন আছে এখন? আগের থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যে কারণে তোকে ফোন দেয়া, আগামীকাল তোদের সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত। সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় আসিস, আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। 28 বছর পর বাড়িতে ঢোকার অনুমতি পেয়েছে। সেই খুশিতে সেলিনা নিজের কান্না আটকে রাখতে পারছে না। নামজনের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনা করতে পারেনি। আজ সকাল থেকে বাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। 3 ভাই একসঙ্গে বাজারে গিয়ে বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। 12টার দিকে ফুপিরা বাসায় এসে সবাই জঙ্কুকে দেখার জন্য জঙ্কুকের রুমে চলে গেছে। তে গ্লাস হাতে নিয়ে জঙ্কুকের রুমে যাচ্ছে, এমন সময় সকিনা উপরের ব্যালকনি থেকে তাকে জিজ্ঞাসা করলো, আপু, ফুপিরা কোথায়? ওনারা জঙ্কুক ভাইয়ের রুমে। বলে তে জঙ্কুকের রুমে চলে গেছে। জঙ্কুকের রুমে নামজন ব্যতীত সবাই উপস্থিত। তিনি নিজের রুমে বসে আছে। বোনকে ক্ষমা করতে পারলেও বোনের স্বামীকে এখনো ক্ষমা করতে পারেনি। সবাই আলোচনা করে সেলিনা আর ওনার হাজবেন্ডকে নামজনের রুমে পাঠিয়েছে। 28 বছরের গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে সেলিনা এবং ওনার হাজবেন্ড দুজনেই নামজনের দুপা আঁকড়ে ধরে কাঁদছে আর নিজেদের ভুল স্বীকার করে নামজনের কাছে ক্ষমা চাচ্ছে। নামজন বোনের কথা ভেবে তাদের ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর খাবার টেবিলে নামজন সবার উদ্দেশ্যে বলল, আমি সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদে ছেলের বউ ঘরে তুলতে চাই। জঙ্কুক, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। তোমাকে এখন কে বলেছে বিয়ে করতে? ঈদ নাগাদ সময় নাও। সরি আব্বু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গোছাতে পারবো না। আমার আরো সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে এসেছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবৎ আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতে বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8 থেকে 9 মাস ধরে আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপরও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেব না। যদি টাকার জন্য বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বুর বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট তার নিতে পারো, তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছে, তোমার রাজি হওয়া উচিত। আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। আব্বু আর চাচু কি কোনোভাবে বিয়ের কথা বলতে চাচ্ছে? কে সে? শাকিল সাহেব তো তুমি চিনোই, উনার মেয়ে সারাকেও তুমি চিনো খুব ভালো করে। নিশ্চয়ই দেখেছো, মাঝে মাঝে আমাদের অফিসে আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আইছিল, তারপর নিজে থেকে সারার সঙ্গে তোমার বিয়ার সম্বন্ধে কথা কইছে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই, তারা আসলে এঙ্গেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। কি বললো ভাইজান? আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়ে হোক আর যে সাহেবের মেয়ে হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। তুমি কথা তো শেষ করতে দিবে নাকি? আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন, এঙ্গেজমেন্ট পর্যন্ত ঠিক করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। জাঙ্কুক, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললে তো আর বিয়ে হয়ে যায় না। ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই যাচ্ছে। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে যাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপালে আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। ধন্যবাদ। পোলা মাইয়া বড় হয়ে গেলে গা নিজের মর্জি মতো চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে জায়গা। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। জাঙ্কুক ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে বিয়ে দিন, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেই কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুরাব্বু, বাহ। আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। সুবিন বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছে। জাঙ্কুক টেবিলে থাকা সবার উদ্দেশ্যে ঠাট্টা সরে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। জাঙ্কুক, তোর আব্বুর কথা। আম্মু প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। জিন নামজনকে দেখতে রুমে চলে গেছে। তে মাথা নিচু করে ভাতের প্লেটে আঙ্গুল বুলাচ্ছে। ভাতের প্লেটে আবার কি চাষ করবি? পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ পর গল্প করে বিকেলের দিকে বাসে চলে গেছে। তাই খাবার শেষ করে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই দেখলো ফুপ্পির নাম্বার থেকে 2টা কল এবং আইয়ু আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল এসেছে। সেই সাথে জঙ্কুকের নাম্বার থেকেও প্রায় 2 ঘন্টা আগে 3বার কল এসেছিল। জঙ্কুকের নাম্বারটা চোখে পড়তেই চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পির কান্নার দৃশ্য। তে শুয়ে রুমে ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা লাইট জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে জাঙ্কুকে দেখতে যাওয়ার সাহস ছোটদের হচ্ছে না, তাই 2বারই রুমে ফিরে এসেছে। জাঙ্কুকের নাম্বারে একবার কলও দিয়েছিল, জাঙ্কুক কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে তে বুকে সাহস নিয়ে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ালো। তে ধীরগতিতে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় জাঙ্কুককে দেখে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ে। হঠাৎই জাঙ্কুকের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত জাঙ্কুকের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। জাঙ্কুকের হাতের আঙ্গুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। জাঙ্কুকের অনুভূতিরা জানান দিচ্ছে জাঙ্কুকের প্রেয়সী জাঙ্কুকের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু তের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে তে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তের কান্নার শব্দে জাঙ্কুকের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে তে কেন কাঁদছে? কে কিছু বললো কিনা? আগে জাঙ্কুকের কল কেন রিসিভ করলো না? সেসব ভেবে জাঙ্কুক অস্থির হয়ে যাচ্ছে। এদিকে তের কান্না থামার কোনো নাম নেই। তের হাতে থাকা জাঙ্কুকের আঙ্গুলগুলো তীর তীর করে কাঁপছে। তে কান্নার জন্য তা বুঝতে পারছে না। জাঙ্কুক কাতর স্বরে মনে মনে বলল, তে তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বোঝাই? তুই কাঁদলে যে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যায়। তুই জানিস না, তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই জাঙ্কুকের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে।
তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আমি আজ বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। তে আপন মনে কেঁদে চলেছে। মাঝরাতে জাঙ্কুক থেকে কি বলবে? তেকে ডাকলে তে অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবেই জাঙ্কুক তেকে ডাকার সাহস পাচ্ছে না। জঙ্কুক ভাই, আপনি আমার প্রাণোচ্ছলের একমাত্র শখের পুরুষ। আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। তের কান্নাজড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে জাঙ্কুকের হৃদস্পন্দন কয়েকগুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনী দু চোখের পানি মুছে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, তে আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও তেকে উপেক্ষা করার সাধ্য দিয়ে জাঙ্কুকের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের অপেক্ষা। তে জাঙ্কুককে আপাদমস্তক পরখ করে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে দুইটা সিঁড়ি উপরে উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। এত রাতে নিচে কি করছিস? তে আটকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো জেহব সোফার পাশে দাঁড়ানো। পানি খেতে এসেছিলাম। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাই এখন। আচ্ছা। সময় চলমান। তে নিজের মতো ভার্সিটিতে যায়। জিমিনের সাথে টুকিটাকি কথা বললেও বেগম তামিম ইবা কারোর সঙ্গে তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। সুগাও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে জাঙ্কুকের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। জাঙ্কুকের পা অনেকটাই ঠিক হয়ে গেছে। মোটামুটি হাঁটাচলাও করতে পারে। জাঙ্কুক কিছুটা সুস্থ হওয়ার পরে নিজের রুমে চলে আসে। আজ বিকেলের দিকে তে আর সকিনা ছাদে গিয়ে গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দুই বোন মিলে নিজেদের মধ্যে গল্প করছে। আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? ভেবেছিলাম একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দেব। এটা খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছে কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবা। মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, জঙ্কুক ভাই দেখলে খুব বকা দিবে। কে বকা দিবে, ভাইয়া? হ্যাঁ। ভাইয়া দিবে তোমাকে বকা? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনে বিশ্বাস করব না। সত্যি উনি আমাকে বকা দেয়? তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলেই ভাইয়া ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তোরে? আল্লাহ, তুমি বিশ্বাস করো না? তুমি আমাকে ভাইয়ের কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ের অন্য লেভেলে টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ের এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো না বলে দিলাম। আর বউ? বাসার আর জঙ্কুক ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো? সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই ইনশাআল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট করো, আর সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে দিবা, বুঝছো? বুঝেছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে রেখেছিলাম, নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাহিরে পাহারা দিব। ভাইয়া আসলে তোমাকে ডাকবো, পরে আম্মুকে নিয়ে শপিং এ গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। জাঙ্কুক নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। সকিনা ব্যালকনিতে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে নজর রাখছে। তে জাঙ্কুকের রুমে ঢুকে ওয়ার্ড্রপে পাঞ্জাবি খুঁজছে। এখানে কি করছিস? যা এখান থেকে। সকিনা বারবার পেছনে তাকাচ্ছে। জাঙ্কুকের তপ্ত দৃষ্টির ভয়ে তেকে আর ডাকতে পারছে না। কি হলো? সকিনা মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। জাঙ্কুক রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা। এটা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে। জাঙ্কুক দরজা থেকে রুমে চোখ বুলালো। হঠাৎ জাঙ্কুকের নজর স্থির হলো। তে জাঙ্কুকের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে জাঙ্কুক আর সকিনার কথোপকথন শুনেই তে তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আমার রুমে কেন এসেছিলি, তাও আবার পাহারাদার রেখে? এমনি এসেছিলাম। তে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত চেপে ধরে। ছাড়ুন, যাবো। রুমে কেন এসেছিলি সেটা বল, তাহলে ছেড়ে দেব। আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে এসেছিলি বল? চুরি করতে এসেছিলাম, হয়েছে? জাঙ্কুক অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করার বাকি আছে? মানে? জাঙ্কুক তার হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়? তোর কি লাগবে নিয়ে যা। তে মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনাকেই লাগবে, কিভাবে নিব বলুন? কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না?
আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? তে দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়িয়ে কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেয়ালে তাকালো। দেয়ালে একটা হাতের ছাপ দেখে তার নজর স্থির হলো। হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2 থেকে 3 মাস আগে রুমে রং করার ঘটনা। বেজা রঙে তার হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত তার চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিদায় তার নজরে পড়েছে। এই দাগটাতে রং করার নেই কেন? লোকের তো খেয়ে দিয়ে কাজ নেই, তুই নষ্ট করবে আর তারা বারবার রং করবে। বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? আমার কাছে রং আছে, আমি এখনই নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব। যেভাবে রুমে এসেছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে। মাতব্বরি করে নষ্ট করতে হবে না। বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। তে কথা বলে শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন, তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, সারা রাত ভাবেন। আগামীকাল আমার রুমের 2টা দেয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে? না হলে কি? সেটা না হয় কালকেই বোঝাবো। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেছে। তে দেয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশে 2টা দেয়ালের দিকে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা সকিনার রুমে ঢুকলো। সকিনা বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বাঁচাও বলছে। আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস, লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নেই তেমনও মাইর খাওয়ার বয়স নেই। ভাইয়া যেভাবে তাকিয়েছিল ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে জান বাঁচানো ফরজ। তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। আপু সরি। তে বেঞ্চি কেটে চলে গেছে। সকিনা পেছন পেছন আপু আপু ডাকছে। ইদানিং জাঙ্কুকের ঘুম ভাঙার পরপরই তের যত্ন শুরু হয়। জাঙ্কুক তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন তের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। জাঙ্কুক অ্যাক্সিডেন্ট করার পর থেকে জাঙ্কুকের প্রতি তের দায়িত্ববোধ কয়েকগুণ বেড়ে গেছে। সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো পাগলামি করে না। জাঙ্কুক কিছু বললে একেবারেই মেনে নেয়, কোনো প্রশ্নও করে না। নামজুন সোফায় চোখ বন্ধ করে বসে আছে। যেহব বাজার থেকে এসে ভাইজানকে মনমারা হয়ে সোফায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, ভাইজান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো। আমায় বলো। কি আর বলবো, জঙ্কুকের ছন্ন ছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চেয়েছিল, সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়ে করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল। বাসায় ফেরার পর যেন দূরত্ব আরো বেড়ে গেছে। জঙ্কুকে কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি জঙ্কুকের সাথে আবার কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন জঙ্কুককে ওর মতো করেই থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। সকালের খাবার খেয়ে 3 ভাই অফিসে চলে গেছে। জাঙ্কুক রুমে না থাকলে তে জাঙ্কুকের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে। সেই ভেবেই জাঙ্কুক আজ ইচ্ছে করেই অফিসে যায়নি। জঙ্কুক ভাই, এখন আর্ট করবো? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। তে অনলাইন থেকে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল, সেগুলোর একটাই আঁকছে। হঠাৎ জাঙ্কুকের ফোনে কল আসাতে জাঙ্কুক ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। জাঙ্কুক রুমে নেই দেখে তে কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। মৃদু বাতাসে তের সামনের দিকে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ মুখে ঝাঁপে পড়ছে। তের 2 হাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। তে সকিনাকে কয়েকবার ডাকলো, কিন্তু সকিনার কোনো খবর নেই। হঠাৎ রুমে কারো অস্তিত্ব বুঝতে পেরে তে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। এদিকে ঘোর। তে পেছনে ঘুরতেই জঙ্কুকের ঘনিষ্ঠতা অনুভব করলো। জঙ্কুক ঠিক তের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ। জঙ্কুকের গা থেকে আসা তীব্র গন্ধে তের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে তে ঢোক গিলে উষ্ণ কণ্ঠে বলল, সরি, আমি ভেবেছিলাম সখিনা এসেছে। জঙ্কুক নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন, আমি কি ঠিক করে দিতে পারি না? জানালা দিয়ে আসা বাতাসে তের ছোট বড় চুলগুলো দুলছে। 2-একটা চুল চোখে লাগতেই তে চোখ বন্ধ করে চুল সরানোর জন্য রঙে রাঙানো হাত তুলল। জঙ্কুক সহসা তের হাতের কবজি ধরে থামিয়ে দিল। জঙ্কুকের স্পর্শে তে আবারও চমকে ওঠে। তের এক হাত জঙ্কুকের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখ বাঁচাতে তে এবার অন্য হাত তুলে নিল। তের আগে জঙ্কুকে নিজের অন্য হাত দিয়ে তের কপালে 2 আঙ্গুল ছুঁয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দিতে লাগলো। জঙ্কুকের অনমনীয় হাতের স্পর্শে তের ভেতরটা ছটফট করছে। আবেশে তে 2 চোখ বন্ধ হয়ে গেছে। জঙ্কুক খুব যত্ন সহকারে 2-3 বারে চুল সরানোর চেষ্টা করলো। তে নিজেকে সামলে আচমকা চোখ মেলে। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়।
ছাড়তেই যখন বলবি তবে এত কাছে টানিস কেন আমায়? তের প্রথম প্রেম জঙ্কুক ভাই। সে জঙ্কুক ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে থেকে। জঙ্কুকের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই তের মনকে দুর্বল করেছিল। জঙ্কুক ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট তের মনে, যে অসুখ সারানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। কারো মুখে কোনো শব্দ নেই। তে ঘোরের মধ্যে থেকেই পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই জঙ্কুকের হাতে থাকা তের হাতটা টান পড়ে। দেয়াল বটি ভেজা রং। দেখে আলি ভাবে তে পেছাচ্ছে দেখে জঙ্কুক তের হাতের কবজি ধরে টান দিতেই তের ছোট্ট দেহ জঙ্কুকের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগিরতা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনারম্ভে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। ওই দিন রাতে কি জঙ্কুক ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছে? আচমকা জঙ্কুক তের হাত ছেড়ে তের কোমল কোমর আঁকড়ে ধরে জঙ্কুক একটানে তেকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললো। তের শরীর ঘামতে শুরু করেছে। শরীরের কম্পনে জঙ্কুকের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার উপর দিয়েই জঙ্কুকের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। জঙ্কুক গভীর দৃষ্টিতে তেকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। তে ভুলে গেছে হাতবতী রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতেই জঙ্কুক অন্য হাত দিয়ে তের হাত স্পর্শ করলো। তের হাতে লেগে থাকা ঘন রঙে জঙ্কুকের হাত ভরে গেছে। তের দৃষ্টি সেদিকে পড়তেই তাড়াতাড়ি হাত সরাতে চাইলো। ততক্ষণে জঙ্কুকের 5 আঙ্গুলে তের আঙ্গুলগুলো বন্দী হয়ে গেছে। আমাকে ছাড়। জঙ্কুক তের হাত ছেড়ে এক আঙ্গুলে তের ঠোঁট স্পর্শ করেছে। তে সহসা নিশ্চুপ হয়ে গেছে। জঙ্কুকের আঙ্গুলের রং তের ঠোঁটে লেগে গেছে। জঙ্কুকের দৃষ্টি তের গালে আটকালো। বাহির থেকে আসা আলোতে তের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। জঙ্কুক নিজের মন আর হাত কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতেই রঙে রঙিন হাতে তের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছোঁয়ালো। জঙ্কুকের কর্মকাণ্ডে তের সব শক্তি বিলীন হয়ে গেছে। তের গালে জঙ্কুকের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। জঙ্কুক তের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে তের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। জঙ্কুকের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে তের মসৃণ ঘাড়। তে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এইটুকুতে এই অবস্থা হলে কিভাবে কি হবে? ম্যাম, নিজেকে সামলান। আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কলুষিত হব না, আপনাকে নিয়েই হব। জঙ্কুকের কথা তের কানে ঢুকছে কিনা কে জানে। তে বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক থেকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। তে তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা তে পেছাতে শুরু করে। দেয়ালে আটকানোর পূর্বেই জঙ্কুক এগিয়ে এসে তের চুলের খোপার ঠিক পেছনে দেয়ালে এক হাত রাখলো, যেন তের চুলে রং না লাগে। তে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি রুমে যাব। জঙ্কুক মিটিমিটি হেসে জিজ্ঞাসা করলো, শরীর কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ। জঙ্কুক মনে মনে বিড়বিড় করলো, কিছুই করলাম না, এতে নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি জঙ্কুকের প্রণয়নী হতে চান? শুনুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আপনার ইচ্ছে। আচমকা ব্যালকনি থেকে সুগা ডাকলো, ভাইয়া আসবো? ভাইয়া আসছে, সরুন প্লিজ। তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? জঙ্কুক সুগাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে এসেছি। তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে। তোমার রুমে রেখে যাই। উফ, রেখে যা। তে উপায় না পেয়ে জঙ্কুকের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সুগা বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার বলতেই তেকে দেখে চুপ করে গেল। কপাল গুটিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে বলল, সরি। জঙ্কুক চোখে ইশারা করতেই তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। সুগা নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে, ছি সুগা, ছি, তুই এত নির্লজ্জ কেন? সুগা বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোন আসে। আমাকে এসব বলে কোনো লাভ নাই, আমি এখন আসতে পারবো না। এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে। প্লিজ দোস্ত, একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। শোন, আমাকে যত ব্যস্ততা দেখাস সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ সুগা, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। জীবন কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। জিমিনের নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। আর যাই করিস, কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাহিরে ও আমার একমাত্র দুর্বলতা, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটাবো না। এখন বল, আসবি? জিমিন যদি সত্যি ইউনিভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে আছে, প্রয়োজনে আটকিয়ে রাখবো, তাও তুই আয়। আমার কাজটা কিন্তু করে দিতে হবে।
ভুলেও জিমিনকে কিছু বলতে যাস না, আমি আসছি। শিখা দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে তে জঙ্কুকের আড়াল থেকে বের হয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর। দেয়ালের রংটা এভাবে নষ্ট করলেন কেন? আমি ইচ্ছে করে করছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। এখন এখানটায় কিভাবে রং করব? জঙ্কুক তার হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেয়ালে ছাপ দিল। যেখানে জঙ্কুকের হাতটা রেখেছিল ঠিক সেখানেই। আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি সেটা তো ভেবে পাচ্ছিস না, তাই করলাম। আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটা নষ্ট করে ফেলবো। একদিনের জন্য রুমটাকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর, আমি কিছুই বলবো না। মাঝখানে হাতের ছাপটার কারণে কি পচা লাগছে? আপনি এমনটা না করলেও পারতেন। তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। দেয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে, আর তাতে ডিজাইনারের হাতে ছাপ থাকবে না তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞাসা করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? সারা পাড়া পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন। আপনাকে ডক্টর দেখাতে হবে। তুই কি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপর কিভাবে বলবো? জাঙ্কুক এক পা এগোচ্ছে, তে পেছাতে পেছাতে বলল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। আম্মু বাঁচাও! ছি, তে যেভাবে মামুনিকে ডাকছিস, মামুনি ভাববে আমি তোকে ছি।